নমস্কার। আজকে ভাইরোলজি দ্বিতীয় ক্লাসের টপিক কি হিউম্যান হারপিস ভাইরাস। হিউম্যান হারপিস ভাইরাস হচ্ছে ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ ভাইরাস। আর এটা কি না আইকোসাহেড্রাল সিমেট্রি হয়, আর এটা একটা এনভেলপড ভাইরাস। এটা কোথায় মাল্টিপ্লাই করে না নিউক্লিয়াই অফ দ্য ইনফেক্টেড সেল, মানে যেই সেলটাকে ইনফেক্ট করে তার নিউক্লিয়াসে এ মাল্টিপ্লাই করে। আর কি বলছে না প্রডিউস কাইড্রাইট টাইপ এ ইনক্লুশন বডি। আগের ক্লাসে আমরা বলেছি যে ইনক্লুশন বডি সম্বন্ধে আমরা বলেছি। আমার শুধু মনে রাখতে হবে কি হারপিসের ক্ষেত্রে যে ইনক্লুশন বডি পাওয়া যায় সেটা হচ্ছে কাইড্রাইট টাইপ এ। এরপর আমরা দেখবো হারপিস ভাইরাসের মধ্যে অনেক রকমের হারপিস ভাইরাস আছে, সেগুলো পরপর করে আমরা দেখবো কি কি হারপিস ভাইরাস আছে। যেমন হিউম্যান হারপিস ভাইরাস 1, এটার যেটা কমন নাম আমরা বলে থাকি হিউম্যান হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1। হারপিস ভাইরাস 2, এটা হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2। হারপিস ভাইরাস 3, এটাকে আমরা কমন নাম কি ভেরিসেলা জস্টার। আর এখানে আছে হারপিস ভাইরাস 4, এটা কি আমরা কি বলি ইপস্টিন বার ভাইরাস। হারপিস ভাইরাস 5, এর কমন নাম সাইটোমেগালো ভাইরাস। হারপিস ভাইরাস 6, হিউম্যান হারপিস ভাইরাস 6। হারপিস ভাইরাস 7, এটা হিউম্যান হারপিস ভাইরাস 7। আর হারপিস ভাইরাস 8, কার্পোসি সার্কোমা অ্যাসোসিয়েটেড হারপিস ভাইরাস। এই আমরা একটু কমন নামগুলো মনে রাখবো। কমন নাম কি কি আছে না হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1, টাইপ 2 ভেরিসেলা জস্টার ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, হিউম্যান হারপিস ভাইরাস 6, হারপিস ভাইরাস 7, ইপস্টিন বার ভাইরাস, আর কার্পোসি সার্কোমা অ্যাসোসিয়েটেড ভাইরাস। আমরা প্রত্যেকটা যে হারপিস ভাইরাস আছে প্রত্যেকটা সম্বন্ধে আমরা ডিটেলসে দেখে নেব। কোন হারপিস সিমপ্লেক্স ভাইরাস, এটার কি বলছে না মানে মানুষ হচ্ছে কেবলমাত্র হোস্ট, ন্যাচারাল হোস্ট। মানুষ একজনই এর ক্ষেত্রে হোস্ট। আর এইটা হচ্ছে দু রকমের হচ্ছে, একটা হচ্ছে টাইপ এ হারপিস সিমপ্লেক্স টাইপ এ, আর হারপিস সিমপ্লেক্স টাইপ বি। এটা দু রকমের ভাইরাস। আর হারপিস সিমপ্লেক্স টাইপ এ কি বলছে না ওরাল লেশন যেগুলো হয় সেগুলো ইনফেক্ট করে, আর টাইপ বি জেনাইটাল ইনফেকশন করে। আর যেগুলো আছে স্ক্র্যাপিং বলছে, এগুলো আমরা কিভাবে ডিটেকশন করবো না স্ক্র্যাপিং অবটেন ফ্রম দ্য বেস অফ দ্য লেশন ক্যান বি স্টেন্ড উইথ দ্য রাইট স্টেন অর জিমসা স্টেন অর প্যাপাইনোকুলার স্টেন। আমরা মেনলি যখন জিমসা স্টেন করব, জিমসা স্টেন করার সময় যে স্লাইড প্রিপারেশন করি বা যে সেল দেখি সেটাকে সেই প্রিপারেশনটাকে আমরা এই যে স্ক্র্যাপিং থেকে যে স্লাইডটা বানাবো তাকে আমরা জ্যাংস প্রিপারেশন বলবো। এই জ্যাংস প্রিপারেশনটা করলাম, এতে যখন জিমসা স্টেন করব তখন আমরা যে টাইপ এ ইন্টারনিউক্লিয়ার ইনক্লুশন বডি দেখতে পাবো। যখন আমরা টলোইডিন ব্লু স্টেন করব তখন যেটাকে দেখতে পাবো না মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল উইথ ফ্যাক্টেড নিউক্লিয়াই অ্যান্ড গ্রাউন্ড গ্লাস ক্রোমাটিন, সেটাকে আমরা কি বলবো না জ্যাংস সেল। এটা কি দিয়ে করবো না টলোইডিন ব্লু স্টেন। এটা এমন নয় যে জিমসা স্টেন করলে আমি যা হচ্ছে এই মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট জ্যাংক সেল দেখতে পাবো না, সমস্ত স্টেনেই দেখা যাবে, কিন্তু টলোইডিন ব্লু স্টেনের ক্ষেত্রে এটা খুব ভালোভাবে বোঝা যায়। আর এই হারপিস সিমপ্লেক্স ভাইরাসের যে ডায়াগনোসিস আমরা আর কি কি ভাবে করতে পারি, আর না এটা হচ্ছে ভাইরাস স্পেসিফিক যে আইজিএম অ্যান্টিবডি অথবা এর যে অ্যান্টিবডির টাইটারটা বাড়ছে সেই সব দেখে আমরা ডায়াগনোসিস করতে পারি। পিসিআর বলছে আমরা কি না সিএসএফ এর ক্ষেত্রে, সিএসএফ স্যাম্পেলের ক্ষেত্রে পিসিআর করতে পারি। পিসিআর করে হারপিস সিমপ্লেক্স ভাইরাসের ডিএনএ ডিটেকশন করে হারপিস সিমপ্লেক্স ভাইরাস ডিটেকশন করবো। আমরা এখানে শুধু যেইটুকু আমাদের দরকার আমরা শুধু সেইটুকুই দেখবো প্রত্যেকটা ভাইরাসের ক্ষেত্রে। তাহলে আমরা কি মনে রাখবো না যদি বলে জ্যাংসেল কোন ভাইরাসের ক্ষেত্রে দেখা যায় তখন হারপিস সিমপ্লেক্স, যদি যেমন অপশানে থাকবে হারপিস সিমপ্লেক্স ভাইরাস বা টাইপ এ ইন্টারনিউক্লিয়ার ইনক্লুশন বডি কার ক্ষেত্রে দেখা যায় না হারপিস সিমপ্লেক্স ভাইরাসের ক্ষেত্রে। এরপর আমরা দেখবো ভেরিসেলা জস্টার।
ভেরিসেলা জস্টার এর মধ্যে তোমার হচ্ছে দুটো ডিজিজ আছে, যেটা হচ্ছে একটা চিকেন পক্স আর একটা চিকেন পক্স আর একটা জস্টার। এই যে ভেরিসেলা আর হার্পিস জস্টার বলছে কি না কজড বাই দ্য সিঙ্গেল ভাইরাস ফর হুইচ ইট ইজ নেমড ভেরিসেলা জস্টার ভাইরাস। এই যে ভেরিসেলা জস্টার ভাইরাসের মধ্যে যে দুটো রোগ হচ্ছে, চিকেন পক্স হচ্ছে আর আর হার্পিস জস্টার হয়েছে, সেটা হচ্ছে একটাই ভাইরাস করে, সেটা কি নাম না ভেরিসেলা জস্টার ভাইরাস। আর এই ভেরিসেলা জস্টার ভাইরাস কোথা দিয়ে আমাদের শরীরে এন্ট্রি করে না আপার রেসপিরেটরি মিউকোসা অথবা কনজাংটিভা দিয়ে আমাদের শরীরে এন্ট্রি নেয়। আর এই ভাইরাসগুলো কি না রেপ্লিকেট করে এপিথেলিয়াল সেল, তারপর ওই এপিথেলিয়াল সেলগুলো ফুলে যায়, ফুলে গিয়ে সেই সেলগুলোর মধ্যে টিস্যু ফ্লুইড ভরে যায়, তার ফলে একটা ভেসিকেল তৈরি করে। এই আর এই যে চিকেন পক্স হচ্ছে, এই চিকেন পক্স কি বলছে না ডিজিজ অফ এ চাইল্ডহুড, মানে বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়। আর এটা হচ্ছে একটা ইনফেকশাস ডিজিজ। আর ওয়ান অ্যাটাক কনফার্ম লাইফ লং ইমিউনিটি, মানে হচ্ছে একবার চিকেন পক্স হয়ে গেলে আর দ্বিতীয়বার আর চিকেন পক্স হওয়ার সম্ভাবনা থাকে না। আর এই চিকেন পক্স না কি প্লাসেন্টা ক্রস করে মাদার টু ফিটাস দিয়ে ইনফেকশন করতে পারে। আর কি বলছে না চিকেন পক্স ফলোজ প্রাইমারি ইনফেকশন ইন দ্য নন ইমিউন ইন্ডিভিজুয়াল, মানে নন ইমিউন মানে এর আগে কোনোদিন চিকেন পক্স হয় নাই সেরকম হচ্ছে সেই সব, মানে যার প্রথমবার ইনফেকশন হচ্ছে তার ক্ষেত্রে কি হবে না যে ইনফেকশনটা হচ্ছে তাকে আমরা চিকেন পক্স বলবো। যখন না হার্পিস জস্টারের ইনফেকশনের ক্ষেত্রে কি বলছে, যখন এই চিকেন পক্সটা আগে থাকতেই চিকেন পক্সের ভাইরাসটা রয়েছে সেটা হচ্ছে রিঅ্যাক্টিভেট হয়ে যখন দ্বিতীয়বার ইনফেকশন করছে, মানে লেটেন্ট ভাইরাসটা রিঅ্যাক্টিভেট হয়ে আবার নতুন করে যখন ইনফেকশন করছে, তখন তাকে আমরা বলবো হার্পিস জস্টার। এইটা কখন হয় না যখন তার বডির ইমিউনিটি অনেকটা কমে যায়, তখন যদি আমার ভেরিসেলা জস্টার ভাইরাস প্রাইমারি ইনফেকশনের পর ইনঅ্যাক্টিভ ভাবে থেকে যায়, ইনঅ্যাক্টিভ ভাবে থাকার ফলে যখন ইমিউনিটি বডির কমে যায়, তারপর যে এই ভাইরাসটা রিঅ্যাক্টিভেশন হয়ে যায়, তখন সেটা হার্পিস জস্টার বলা হয়। এই যে জস্টার কি বলছে, জস্টার ইউজুয়ালি অকার ডিউ টু দ্য রিঅ্যাক্টিভেশন অফ দ্য লেটেন্ট ইন ভেরিসেলা জস্টার ভাইরাস ইন ওল্ড এজ, যখন বয়স হয়ে যায় সেই সব ক্ষেত্রে ওই ভেরিসেলা জস্টার ভাইরাসের রিঅ্যাক্টিভেশনের জন্য আমার এই জস্টারটা হয়, অথবা কি না ইমিউনো কম্প্রোমাইজ যে পেশেন্ট বা লোক থাকে তাদের ক্ষেত্রে হয়। এর ক্ষেত্রে যে মোস্ট কমন নার্ভ অ্যাফেক্টেড হয় সেটা কি না অপথ্যালমিক ব্রাঞ্চ অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। আর আরেকটা স্পেশাল কন্ডিশন যেটা আছে রামসে হার্ট সিনড্রোম, এটা মাঝে মাঝে এমসিকিউ তে দেখা যায়। রামসে হার্ট সিনড্রোম কার ইনফেকশনের জন্য হয়, তখন ভেরিসেলা জস্টার আরে ইনফেকশনের জন্য হয়। অপশানে থাকলে অপশান কারেক্ট হবে। বোঝাও যদি বলে রামসে হার্ট সিনড্রোম কোন ভাইরাসের ইনফেকশনের জন্য দেখা যায়, তখন ভেরিসেলা জস্টার। সাইটোপ্যাথোলজিক্যাল যেটা আমরা দেখি, সাইটোপ্যাথোলজিক্যাল টিস্যুর ক্ষেত্রে যদি আমরা জিমসা স্টেন করে বা যেখানে ইনফেকশন হয়েছে তার যেমন স্কিন স্ক্র্যাপিং করে যদি আমরা স্মিয়ার বানিয়ে স্টেন করি, তখন কি না ওই হার্পিস ভাইরাসের যেমন ইনক্লুশন বডি দেখতে পাচ্ছিলাম মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্টসের, ওই একই রকম আমরা দেখতে পাবো। এরপর আমরা দেখবো সাইটোমেগালো ভাইরাস। কি বলছে না সাইটোমেগালো ভাইরাস হচ্ছে হার্পিস ভিরিডিয়া ফ্যামিলির মধ্যে হচ্ছে সব থেকে বড় ভাইরাস। আর এটা কিভাবে ট্রান্সমিশন হয় না পার্সন টু পার্সন কন্ট্যাক্ট এর দ্বারা এটা ট্রান্সমিশন হয়। এছাড়া আর যে ভেরিয়াস মেথড গুলো কি আছে, ওরাল আর রেসপিরেটরি স্প্রেড প্রমিনেন্ট, এটা দেখা যায় ট্রান্সপ্লাসেন্টাল রুট মানে মাদার টু ফিটাস, ব্লাড ট্রান্সফিউশন হওয়ার ফলে এ আমার সাইটোমেগালো ভাইরাস ইনফেকশন হয়। অর্গান ট্রান্সপ্লান্ট হলে
সেক্ষেত্রেও আমার হচ্ছে সাইটোমেগালোভাইরাসের ইনফেকশন হয়। কোন অর্গান যদি এরকম কোশ্চেন দেয় যে অর্গান ট্রান্সপ্লান্ট হওয়ার যে ভাইরাসের ইনফেকশনের চান্স কত, যদি সব থেকে বেশি চান্স কার দেয়া থাকে, যদি এরকম থাকে সাইটোমেগালো ভাইরাস দেয়া থাকে বা আরো যে ভাইরাস গুলো আছে তার মধ্যে যদি অপশন সাইটোমেগালো ভাইরাস থাকে তো সাইটোমেগালো ভাইরাস হবে অপশনের উত্তর। আর সাইটোমেগালিক সেল কাকে বলছে, বলছে enlarged cell with the large internuclear owl eye appearance inclusion body demonstrated in the centrifuge deposit of the urine and the saliva। এই জিনিসটাকেই আমরা সাইটোমেগালিক সেল বলছি। এটা হচ্ছে ইনক্লুশন বডি। এটা কিরকম না আউল আই, মানে পেঁচার চোখের মতো দেখতে। ইপস্টিন বার ভাইরাস দেখবো এবার। ইপস্টিন বার ভাইরাস হচ্ছে কি না, না এটা বি লিম্ফোসাইট যে আছে আমাদের বডিতে, সেই বি লিম্ফোসাইটের মধ্যে এর একটা রিসেপ্টর আছে। সেই রিসেপ্টরে এটা মেনলি ইনফেকশন করে, বেশিরভাগ ইনফেকশনের ক্ষেত্রেই বি লিম্ফোসাইট অ্যাফেক্টেড হয় ইপস্টিন বার ভাইরাসের। এর ক্লিনিক্যাল যদি ম্যানিফেস্টেশন দেখি তার মধ্যে প্রথম আসছে আমাদের কি ইনফেকশাস মনোনিউক্লিওসিস। ইনফেকশাস মনোনিউক্লিওসিসের আর একটা যে নাম আছে কিসিং ডিজিজ বলা হয়, অথবা একে গ্ল্যান্ডুলার ডিজিজ বলা হয়। এটা কি না ইয়ং এজেড অ্যাডাল্টদের মধ্যে ডেভেলপড কান্ট্রিতে দেখা যায়। আর এই ইনফেকশন হলে কি হবে না হেডেক আসবে, ফিভার, র্যাশ হয়, এইসব দেখা যায়। এটা কি বলছে, এ টিপিক্যাল লিম্ফোসাইটোসিস, মানে আমার লিম্ফোসাইট বেড়ে যাবে। আর কি করে না ইপস্টিন বার ভাইরাস অ্যাসোসিয়েটেড ম্যালিগন্যান্সি, এ হচ্ছে আমার ম্যালিগন্যান্সির জন্য দায়ী। যদি বলে ম্যালিগন্যান্সির জন্য দায়ী ভাইরাসের নাম, তখন ইপস্টিন বার ভাইরাস হবে। ইপস্টিন বার ভাইরাস অ্যাসোসিয়েটেড কি কি ম্যালিগন্যান্সি হয় না বুরকিট লিম্ফোমা। বুরকিট লিম্ফোমা এটা না ইট ইজ এ ম্যালিগন্যান্ট নিওপ্লাজম অফ দ্য বি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইটের একটা ম্যালিগন্যান্ট ফর্ম। nasopharyngeal carcinoma, Hodgkin in lymphoma, non-Hodgkin lymphoma, all central nervous system non-Hodgkin lymphoma and 50% systemic non-Hodgkin lymphomas are the Epstein-Barr virus positive। এরপর আমি দেখবো কেবল এখানে ইপস্টিন বার ভাইরাসের যে ল্যাব ডায়াগনোসিসটা এটা আমরা একটু দেখবো, কারণ এখান থেকে কোশ্চেন আছে। ইপস্টিন বার ভাইরাসের ল্যাব ডায়াগনোসিসের মধ্যে আমরা যে একটা অ্যান্টিবডি চেক করি, এই অ্যান্টিবডি কি ইপস্টিন বার ভাইরাসের এগেনস্টে যে অ্যান্টিবডিটা তৈরি হয় সেটাকে আমরা ডিটেক্ট করি কি না পল বানেল টেস্টের মাধ্যমে আমরা ডিটেক্ট করি। এটা হচ্ছে এই পল বানেল টেস্ট, এটা না হেটারোফিলিক অ্যাগ্লুটিনেশন টেস্ট। এটার রিএজেন্ট হিসাবে আমরা কি করি না সিপারভিসি কে ইউজ করি। এটা সিপারভিসি কি করে না হেটারোফিলিক অ্যান্টিবডি কে ডিটেক্ট করে ইন পেশেন্ট সিরাম। পেশেন্ট সিরামের মধ্যে যে হেটারোফিলিক অ্যান্টিবডি, এই হেটারোফিলিক অ্যান্টিবডি মানে হচ্ছে ইপস্টিন বার ভাইরাসের এগেনস্টে যে অ্যান্টিবডিটা আছে সেটাকে হেটারোফিলিক অ্যান্টিবডি বলা হয়। হেটারোফিলিক অ্যান্টিবডি বলার কারণ হচ্ছে যখন কোনো অ্যান্টিবডি এক স্পিসিসের অ্যান্টিবডি অন্য আরেক স্পিসিসের অ্যান্টিজেনের সাথে ক্রস রিঅ্যাক্ট করে তখন তাকে আমরা হেটারোফিলিক অ্যান্টিবডি বলি। আর এই ইপস্টিন বার ভাইরাসের যে ডিফারেন্ট এর জন্য যে কনফার্মেশন টেস্ট আছে সেটা কি আছে ডিফারেন্সিয়াল অ্যাবজর্পশন টেস্ট আছে আর মনোস্পট টেস্ট আছে। এগুলো এই দুটো হচ্ছে আমার কনফার্মেশন টেস্ট। এছাড়াও আমরা অ্যান্টিবডি ডিটেকশনের কিছু আরো টেস্ট করি অ্যান্টিবডি ডিটেক্টেড, যেমন অ্যান্টিবডি টু ভাইরাল ক্যাপসিড অ্যান্টিজেন ইপস্টিন বার ভাইরাসে, অ্যান্টিবডি টু দ্য আর্লি অ্যান্টিজেন, আর অ্যান্টিবডি টু ইবিএনএ মানে ইপস্টিন বার ভাইরাস নিউক্লিয়ার অ্যান্টিজেন যেটা আছে সেটাকেও আমরা ডিটেক্ট করি। এখন আমরা দেখবো কি পল বানেল টেস্টটা একটু ডিটেলসে দেখবো। কি বলছে না পল বানেল টেস্ট ইজ এ টিউব অ্যাগ্লুটিনেশন টেস্ট।
এতে রিএজেন্ট কি ইউজ করা হয় না, সিপ আরবিসি কে ইউজ করা হয় ডিটেক্ট হেটারোফিলিক অ্যান্টিবডি ইন দ্য পেশেন্ট সিরাম। এর প্রসিডিওর কি, সিরিয়াল ডাইলিউশন অফ দ্য ইনঅ্যাক্টিভেটেড patient serum are mixed with the equal volume of the 1% CIP RBC. Then the tubes are incubated at the 37 degree for 4 hours. এখানে আমি টেস্ট করার সময় প্রথমে সিরামটাকে ইনঅ্যাক্টিভেটেড করব। কোনো কোশ্চেন যদি এরকম জিজ্ঞাসা করে যে সিরামকে ইনঅ্যাক্টিভেটেড করার জন্য আমাদের কি করতে হবে, তখন এই সবসময় উত্তর 56 ডিগ্রি টেম্পারেচারে আধা ঘন্টা রাখলেই আমার সিরামটা ইনঅ্যাক্টিভেটেড হয়ে যাবে। এই ইনঅ্যাক্টিভেটেড এর মানে হচ্ছে এতে সিরামের মধ্যে বিভিন্ন রকম কমপ্লিমেন্ট থাকে, সেইগুলো হচ্ছে এই 56 ডিগ্রি টেম্পারেচার যখন যায় তখন এই বিভিন্ন ধরনের কমপ্লিমেন্ট এগুলো আর কাজ করে না, তখন সিরামটাকে বলা হয় ইনঅ্যাক্টিভেটেড সিরাম। সিপের যে সিপ আরবিসি 1% সিপ আরবিসির সাথে যেই পেশেন্টের আমি টেস্ট করব তার সিরামের 1:1 রেশিও মানে ইকুয়াল ভলিউম রেশিওতে মিক্সড করে 37 ডিগ্রি সেন্টিগ্রেডে 4 ঘন্টা রাখবো। এরপর আমি দেখবো যে অ্যাগ্লুটিনেশনের টাইটার কি এসেছে। যদি টাইটার 256 উপর যায় তখন সেইটাকে আমরা কি করব না পজিটিভ হিসাবে কনসিডার করব, সিগনিফিক্যান্ট পজিটিভ হিসাবে কনসিডার করব। এখন এই যে অ্যাগ্লুটিনেশন টেস্ট, এই টিউব অ্যাগ্লুটিনেশন কিছু ফলস পজিটিভ রিয়াকশন দেয়, মানে ভুল রিয়াকশন কিছু দেয় পজিটিভ। এটা কি না, এটা যেহেতু এটা নন স্পেসিফিক সেই জন্য ফল পজিটিভ দিতেই পারে। কিছু কিছু সিরাম থেরাপি যদি আমরা দিই কিছু কিছু ক্ষেত্রে, সেই সমস্ত ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে এই ফল বানারি টেস্ট ফলস পজিটিভ রিয়াকশন দেখায়। এরপর আমরা যেটা দেখবো কি না, এরপর হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 6 কে দেখবো। এটা কি করে না, 6th ডিজিজ করে, এটা বাচ্চাদের ক্ষেত্রে 6 ডিজিজ করে। আর সেটাকেই আর একটা নাম কি না, রসেল্লা ইনফ্যান্টাম। আর হিউম্যান হারপিস ভাইরাস 8 এটাকে এর কি নাম না, কাপোসি সার্কোমা অ্যাসোসিয়েটেড হারপিস ভাইরাস। আমরা এই আজকে হারপিস ভাইরাসের মধ্যে এই আমাদের বেশি কিছু পয়েন্ট নেই, এই পয়েন্টগুলোই আমরা দেখব। যদি কারো আর কিছু কোশ্চেন থাকে কমেন্টে কোশ্চেন করো, পরের লেকচারে আমরা দেখে নেব। ধন্যবাদ সকলকে।